প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠককাল। নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবেদন ছাড়া এই রাজুকের প্লট বরাদ্দ। জালিয়াতির মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। এক লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা। খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আয় বাড়াতে সিদ্ধান্ত। এবং মানব পাচার চক্রের খপ্পরে মিয়ানমারে 2 বছর কারাবন্দী 20 কিশোর। নৌবাহিনীর জাহাজে দেশে ফিরে উচ্ছ্বাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে সমুদ্র অভিযান। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভবার্তা নয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অংশ নেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন, তাহলে এই সমস্ত পরিস্থিতি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কারগুলো ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে, এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সে কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির সদস্যরা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিজের নয়, জনগণের বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী।
জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নেই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন, এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে প্রথম সংস্কার বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি সাজ্জাদ। সংসদে ৩০০ আসনে উন্মুক্ত ও নারীদের জন্য আলাদা ১০০ আসন রাখার দাবি জানিয়েছেন কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। আর আগামী ডিসেম্বরে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নেতারা। সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে এনডিএমের ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় একাধিক প্রস্তাবে আপত্তি জানিয়ে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট লীগ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতারা। তুলে ধরেন সংস্কার নিয়ে দলের মতামত। আমরা 4টা মূলনীতি চাই। 1 নম্বর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা বলা হয়েছে প্রস্তাবে, আমরা সেটা বলিনি, আমরা বলেছি যে আগের মতোই থাকবে। আসন সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি যে 300 আসন থাকবে উন্মুক্ত, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবেন, আর 100 আসন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নির্বাচনের মাধ্যমে তারা এখানে নির্বাচিত হয়ে আসবেন। আমরা ওনাদেরকে বলেছি যে আমরা চাই ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা উচিত এবং নিবন্ধন প্রথাটা বাতিল করে দেওয়া উচিত। কত পার্সেন্ট ভোট পেলে তিনি নির্বাচিত হয়েছেন বলে যোগ্য হবেন, সেই ভোটের লিমিট ঠিক করতে হবে। জাতীয়তাবাদ প্রশ্নে সব জাতিসত্তার বিষয়টি বিবেচনায় রাখারও দাবি জানান নেতারা, যা জাতীয় স্বার্থের সাথে যুক্ত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট নির্দেশিকা সহ 43 ধরনের সরঞ্জাম মুদ্রণ নিয়ে সরকারি প্রেসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এসব কাজে 2,30,000 রিম কাগজ প্রয়োজন হবে বলে জানিয়েছেন তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, কার্যাদেশ পাওয়ার পরে সর্বোচ্চ 4 মাসের মধ্যে ছাপা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এবার ব্যালট পেপার সহ 21 রকমের ফর্ম, 17 প্রকার প্যাকেট, 5 ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ও প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকা সহ নানা রকমের কাগজ ছাপাতে হবে ইসিকে, যে কাজ করে থাকে সরকারি প্রিন্টিং প্রেস। মঙ্গলবার জাতীয় সংসদ এবং ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সব নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী মুদ্রণ নিয়ে বিজি প্রেস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। বৈঠকের পর কমিশনের সিনিয়র সচিব জানালেন, নির্বাচন সামগ্রী ছাপাতে 2,30,000 রিমের মতো কাগজ লাগবে। আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। এসব কার্যক্রম শেষ করতে 4 মাস আগে কার্যাদেশ চেয়েছেন ছাপাখানা সংশ্লিষ্টরা। কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। লিড টাইম হিসেবে ওনাদেরকে বলেছেন যে মোটামুটিভাবে 3 মাস মতন লাগে,
আর সে সাথে আরও একটু যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে আমাদের 4 মাসের ভিতরে আমরা সম্পূর্ণ প্রকিউরমেন্টটা করতে পারেন। এছাড়া আইন মন্ত্রণালয়ের পাঠানো সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কোনো আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাচলের প্লট। আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের 2 মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাচলের 10 কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে তারা তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 4 মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকের জমি দখল ও ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নিজেও ফ্ল্যাট নেন। এ ঘটনায় রাজুকের সাবেক 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। 1964 সালে রাজধানীর গুলশান 2-এর বহুতল ভবনের 2 বিঘার এই জায়গাটিকে 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বরাদ্দ দেয়। তবে 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। পরে 2020 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিং থেকে গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। আর মারা যাওয়ায় আসামি তালিকা থেকে বাদ পড়েন ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ আরও একজন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201 বাড়ি নং 5A ও 5B খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন 1 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেলের লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সয়াবিন তেলের দাম লিটারে অন্তত 14 টাকা বাড়াতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ব্যবসায়ীরা।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণ। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও সমন্বয় করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতেই এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। প্রায় 30 লক্ষ টন তেলের একটা চাহিদা আছে, তার মধ্যে প্রায় 7 লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাদের 3 লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র 20,000 টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি তারাও প্রোডাকশনে বাজারে এসছে। ভোক্তা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। আগামী 2 সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানব পাচার চক্রের খপ্পরে 2 বছর ধরে মিয়ানমারে কারাবন্দী ছিল 20 কিশোর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া শেষে নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল সবাই। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিত কিশোররা। নেভাল বেইজে নৌ সদস্যদের বাজানো নানা বাদ্যযন্ত্রের তালে নোঙ্গর করে মিয়ানমার থেকে ফেরা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষ করে এই জাহাজে করে দেশে ফিরে আসেন নৌ সেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যদের পাশাপাশি চিকিৎসক ও নার্সের 55 জনের দলটি। সকল লোক রাস্তায় এরা ভয়ে ছিল, আমরা যাওয়ার পরেও দেখছি ভয়ে ছিল। এরপরে আমরা আমাদের যে কাজের জন্য কিছু সে কাজ যেখানে সম্ভব সেটা করছি। এই জাহাজেই 2 বছর পর দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে 20 কিশোর, যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিল। প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। ত্রাণকর্তা হিসেবে নৌবাহিনীকে পেয়ে উচ্ছ্বসিতই কিশোর দল। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। 120 মেট্রিক টন ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পর 75 জনকে নিয়ে আবারও মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নেভাল বেজে নোঙ্গর করে যুদ্ধজাহাজটি। ফিরে এসেছে যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান, ফিরে এসেছেন চিকিৎসক এবং 55 জন উদ্ধারকারী। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আর ছাত্রকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। বিসিএস পরীক্ষার জট নিরসনের দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সারাদিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে বিক্ষোভের পর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্মারকলিপি জমা দিতে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন চাকরি প্রার্থীরা। সম্প্রতি 46তম বিসিএস সহ 4 বিসিএসের পরিকল্পনা জানিয়েছে পিএসসি। এছাড়াও 46তম বিসিএসের সূচিও প্রকাশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 44তম বিসিএসের ভাইবা সম্পন্ন করা সহ আগের জট নিরসন করে ধারাবাহিকতা বজায় রেখে বিসিএস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
পিএসসির সামনে আমরা 7টা পর্যন্ত বসেছিলাম। বিশ্বাস করেন ভাই, একটা মানুষ, একটা পিএসসির একটা মেম্বার তার এসি রুমটা থেকে বের হয়ে গেটটা পর্যন্ত আসে নাই। স্মারকলিপি ওনারা আজকে ডিসি স্যার নিচ্ছে, উনি ওনার থ্রোতে একটা জায়গায় পৌঁছে দিবেন। প্লাস উনি আমাদেরকে কোঅপারেশন করছে যে কালকে ওনাদের সহযোগিতায় আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল তেজগাঁও চিফ অ্যাডভাইজার স্যারের অফিসে, চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার কাছে গিয়ে আমরা কথাগুলো বলবো, স্মারকলিপি দিব। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। পুলিশ জানায় দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাড়ি থেকে সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। 1 মার্চ থেকে সরোয়ার কবির তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বহুতল ভবনে লাগা আগুনে বেশ কয়েকটি জুতার গুদাম পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার রাত 8টার দিকে রিয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি লেনের রহমান মেনশন নামের 6তলা ভবনের 3 তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের নন্দনকানন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। পশ্চিমবঙ্গের পর বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে আসামের কাছাড় জেলায়ও। অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত। নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে ইসরায়েলি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপ। মঙ্গলবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি আইন পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে। অনুমোদিত হওয়ার পর আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মইসু। এক বিবৃতিতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন এটি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী সহ বিশ্বের চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির সাহায্য পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেছে মার্কিন কংগ্রেসম্যান। একই সঙ্গে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ঘোষিত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েও। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে তাদের মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিশ্বের প্রভাবশালী এই দেশটি। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পাওয়া শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে ইউএসএআইডির সব ধরনের সহায়তা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অন্তত 13 লাখ শরণার্থী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর হিলটপে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন 64 বছর বয়সী কংগ্রেসম্যান মার্ক টেকানো। সংগঠনটির ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনার ডার্সি এল হাউক। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন দেশের 76 জন ডিপ্লোম্যাট। সোমবার প্রিটোরিয়া কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শাফি। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থ, সামাজিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশের হাই কমিশনার।
শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের লন্ডনে আমরা ঢাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ দাবি জানান ইশরাক। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ নির্মূলের আন্দোলন করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা শফিক ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2025 সালে হজের পবিত্র মৌসুমকে সামনে রেখে কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। হজের সময়সীমার মধ্যে অনুমতি ছাড়া সৌদিতে অবস্থানকারীদের জন্য আর থাকছে না কোনো সুযোগ। অনুমোদিত হজযাত্রীদের ঠাঁই মিলবে না মক্কার কোনো হোটেল, মোটেল বা রেস্ট হাউসে, এমন নির্দেশ দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। চলতি বছর পবিত্র হজ মৌসুমে অনুমোদন বা হজের তাসরিস ছাড়া অবৈধভাবে মক্কায় অবস্থান করতে পারবেন না হজযাত্রীরা। ঠাঁই হবে না কোনো হোটেল, মোটেল বা রেস্ট হাউসে। 29 এপ্রিল থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশনা। জননিরাপত্তা এবং হজের পবিত্রতা রক্ষার স্বার্থে সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিয়মিত টহল দেবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদেরও অবৈধ হজ যাত্রীদের আশ্রয় না দিতে সতর্ক করা হয়েছে। প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনে সৌদি আরবে আসেন, তবে অনেকেই বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই প্রবেশ করেন। কেউ কেউ আবার স্থায়ীভাবে থেকে যাওয়ারও চেষ্টা করেন। এই প্রবণতা রুখতে সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার। এদিকে 29 এপ্রিলের মধ্যে যাদের ওমরা ভিসার মেয়াদ শেষ, তাদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হজের পবিত্রতা রক্ষায় সরকারের এমন পদক্ষেপ আগামীতে আরো কড়াকড়ি হবে বলে ধারণা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরবের জেদ্দা কনসুলেটে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করা হয়। স্থানীয় সময় সোমবার বর্ণিল ও উৎসব মুখর অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অতিথিরা। অনুষ্ঠানে প্রবাসের সুস্থ বিনোদন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার আহ্বান জানান কনসাল জেনারেল। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে মেলায় পিঠাপুলি ও নানা স্বাদের দেশীয় খাবারের পসরা বসানো হয়। বাংলা নতুন বছর বরণের চমৎকার এক আয়োজন করল আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। রাজধানী ডাবলিনে নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি সংস্কৃতি। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বাংলা বছরের প্রথম দিনে এক মিলন মেলার আয়োজন করা হয় আয়ারল্যান্ডের ডাবলিনে। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের আয়োজনে 1432কে বরণে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ছিল বাহারি খাবারের পসরাও। সব মিলিয়ে যা পরিণত হয় বাংলাদেশিদের আনন্দের মিলন মেলায়। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন আয়োজকরা। ছিল র্যাফেল ড্র, উপহার হিসেবে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ও বিভিন্ন কাউন্টি থেকে আসা বিশিষ্ট জনসহ নানা বয়সীরা। আজকে আমি বলতেছিলাম, যদিও একটু হাস্যরস করে বলছিলাম, যে নিজের পকেটের টাকা খরচ করে সবাই এসে এখানে খেয়ে যাচ্ছে এবং এই অনুষ্ঠানটাকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করেছে। আমাদের যে নতুন প্রজন্মের ভিতরে যে উচ্ছ্বাস দেখেছি, সে সত্যি তা প্রশংসনীয়। আশা করি বাংলাদেশ কমিউনিটি ডাবলিন তাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। বাঙালি কালচার আমাদের ভিতরে প্রিজার্ভ হচ্ছে। লাইক আমরা যদিও দেশের বাইরে থাকি, বাট আমাদের বাবা মা আর এই কমিউনিটি অনেক হেল্প করতেছে। স্থানীয় শহর শত শত মাইল দূর থেকে আসা বাংলাদেশিরা এই আয়োজনে সে অনুষ্ঠানটি প্রাণবন্ত করায় আয়োজকদের মুখেও ছিল তৃপ্তির হাসি। খুবই সুন্দর পরিবেশে গান,
কবিতা এবং নৃত্যর মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করেছি। আমরা এই ধরনের অনুষ্ঠানে ইয়াংদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে সম্পৃক্ত করতে চাই, তারা এগিয়ে আসবে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় কোমলমতি শিশুরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। শীতপ্রধান সুইডেনে বসন্তের বার্তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে ক্ষণিকের ফোটা চেরি ফুল। বছরের এ সময় দেশটির বিভিন্ন স্থানে চেরি ফুল দেখা গেলেও রাজধানী স্টকহোমের সিটি সেন্টারে চেরি ফুলের বাগানকে কেন্দ্র করে উৎসবে মাতেন সুইডিশ ছাড়াও দেশের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। ইউরোপের দেশ সুইডেন বেশিরভাগ সময় শীত আর বরফেই আচ্ছাদিত থাকে, তবে বসন্ত শুরুর এই সময়টাতে শীতের প্রকোপ কমতে থাকে। এমন শীতল আবহাওয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে ক্ষণিকের ফোটা সাদা গোলাপি চেরি ফুল। গ্রীষ্মের আগাম বার্তা নিয়ে আসা ক্ষণিকের চেরি ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের। সেই সঙ্গে সুইডেনের বসন্তকে করে তোলে আরও আকর্ষণীয়। সাধারণত সুইডেনে মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আবির্ভাব ঘটে চেরি ফুলের। স্থানীয় ও বিদেশি পর্যটকরা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই ছবি তুলে সুন্দর সময়টুকু স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। একদিকে বাংলা নতুন বছরের আগমন, অন্যদিকে শীতকে বিদায় দিয়ে সুইডেনে চলছে বসন্তের আমেজ। তাই বসন্তের এই সময়ে বাংলাদেশিদের মাঝে বইছে বাড়তি আনন্দ। দুইটা দিনই একসাথে করছে, চেরি ব্লসম প্লাস হচ্ছে বাংলা নববর্ষে, তো সেটাই সেলিব্রেট করার জন্য আসলে এখানে আসা। ভালো লাগতেছে, ফুলটা তো 3 সপ্তাহের মতো হয়তো থাকে, দেখার জন্য আর কি আসছে। চেরি ফুলের এই উৎসবকে ঘিরে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মেতেছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। মুজিববর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্ট থেকে প্রায় 19 কোটি টাকা লুটপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফিকেশনের দল নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে নাজবুল হাসান পাপনের আমলের কমিটির বিরুদ্ধে। বিসিবিতে অভিযানের পর এ কথা জানান দুদকের সহকারী পরিচালক আল আমিন। দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প। এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। সত্যতা পেয়েছে নানা অভিযোগের। বিপিএল এর লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। বিগত দিনে এমন গল্পই শোনাতেন সাবেক বোর্ড কর্তারা। গেল 8 বছরে টিকিট থেকে আয় মাত্র 15 কোটি, অথচ শেষ আসরই এসেছে 13 কোটি টাকা। সেই জায়গাতেই খটকা দুদকের। প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে 19 কোটি টাকার দুর্নীতিরও। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি। প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লীগ। অংশগ্রহণ করেছে 60 দল। কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লীগ? কিভাবেই বা তৃতীয় বিভাগ লিগে অংশ নিত নতুন ক্লাবগুলো? গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক 2 জন সহ বর্তমান এক বোর্ড কর্তার বিরুদ্ধে। বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না।
আগের বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী, এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার, যদিও তদন্তাধীন বিষয়ে মুখ খুললেন না সিইও। একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। 3 সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে। অভিযোগের প্রতিটা বিষয়ই পেয়েছেন প্রাথমিক সত্যতা। কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অনবদ্য 83 রানের ইনিংসে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। স্কটল্যান্ডে 34 রানে হারিয়েছে টাইগার্সরা। এই জয়ে ভারত বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো হলো জ্যোতিদের। টস ভাগ্যটা তৃতীয়বারের মতো পক্ষে পেলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা মন মতো না হলেও সময়ের সঙ্গে লাল সবুজের মেয়েরা ঠিকই মানিয়ে নিয়েছেন। ওপেনিংয়ে নামা ইসমা এদিনও রানে ফিরতে পারলেন না, ফিরেছেন 14 রানে। দ্বিতীয় উইকেট জুটিতে বড় রানের সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। ফারজানা হক এবং শারমিন সুপ্তা মিলে গড়েন বড় জুটি, তবে খেলেছেন কিছুটা দেখে শুনে। স্ট্রাইক রেটটা শতকের নিচে ছিল দুই ব্যাটারের, তবে তাদের ব্যাটিং ফিট করে দেয় টাইগ্রেসদের। দারুণ খেলে 50 দেখা পেয়েছেন ফারজানা, যদিও ইনিংসটা লম্বা করতে পারলেন না বাংলাদেশ নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান। ফিরে গেছেন 84 বলে 57 রান করে। সঙ্গ দিয়ে সুপ্তাও করেছেন 50, তিনিও সতীর্থের মতোই উইকেট দিয়েছেন 57 রানে। তবে ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন অনবদ্য এক ইনিংস। দলীয় রানটা যখন 250 হওয়া কঠিন মনে হচ্ছিল, তখন হাত খুলে খেলেন ক্যাপ্টেন। প্রায় 150 স্ট্রাইক রেটে রান তোলেন, 50 পেয়েছেন তিনি, তবে থেমে যাননি। বিশ্বকাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি, এর পরের ম্যাচেও করেছেন 50, যার সুফল পেয়েছেন ডানহাতি ব্যাটার। আইসিসি ওয়ানডে নারী র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন 16 ধাপ, এখন তার অবস্থান 17 নম্বরে। এদিকে এদিনও 59 বলে খেলেছেন 83 রানের অনবদ্য এক ইনিংস। তার ইনিংসের উপর ভর করে 276 রানের পুঁজি পায় বাংলাদেশ, যা নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় স্কটল্যান্ড। দলীয় 12 রানে মারুফার বলে বোল্ড হয়ে ফিরেন অ্যাবি। ওয়ান ডাউনে নামা অধিনায়ক ক্যাথরিন ব্রেস ফিরেছেন মারুফার শিকার হয়ে। এরপর অ্যালিসা, মেগান, ক্যাথরিনরা ফেরেন হতাশ হয়ে। 110 রানে 7 উইকেট হারায় স্কটল্যান্ড, জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়াংশ চ্যাটার্জি এবং রেচেল স্ল্যাটার। দুই ব্যাটার মিলে গড়েন 115 রানের জুটি। তবে নাহিদা 1 ওভারে 2 উইকেট তুলে নিলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ, যদিও বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে টাইগ্রেস। শেষ পর্যন্ত তার খেসারত দিতে হয়নি জ্যোতিদের। 34 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে টাইগ্রেসরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন স্পিনারদের নিয়ে আলাদা সেশন করেছেন এই সিরিজের জন্য দায়িত্ব পাওয়া স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা ঘোচাতে হচ্ছে বিশেষ কাজ। দিগেন সিংহর ক্যামেরায় সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন কভার করেছেন অপু বণিক। স্নিগ্ধ শহর সিলেট তখন আড়মোড়া দিয়ে জাগেনি। সূর্য তেজ ম্লান করতে পারেনি ঘাসের ডগার শিশিরকে। তখনই জেমস পেমেন্টের অধীনে অনুশীলনে টাইগার। নির্ধারিত সূচির চাইতেও 1.5 ঘন্টা আগে বাংলাদেশ দলের অনুশীলন দেখে বোঝাই যাচ্ছে নামের ভারিক্কিতে বড় না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের আভিজাত্যের সিরিজকে সামনে রেখে কতটা সিরিয়াস তারা। তৃতীয় দিনের অনুশীলন বিশেষ আরও একটা ভিন্ন কারণে। এদিনই যে গোটা দল নিয়ে মাঠে টাইগার হেডমাস্টার ফিল সিমন্স। প্রথম দিনে 10 ক্রিকেটার আর দ্বিতীয় দিনের অনুশীলনে ছিল না সব কোচিং স্টাফ। মুস্তাক আহমেদের অনুপস্থিতিতে স্পিন বোলিং কোচ হিসেবেও এই সিরিজ বাড়তি চ্যালেঞ্জ সোহেল ইসলামের কাছে। লাক্কারতুরায় টেস্ট জিততে যে বাড়তি দায়িত্ব নিতে হবে তাইজুল মিরাজদেরই। এদিন তাই স্পিনারদের নিয়ে হলো আলাদা সেশন।
ততক্ষণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সূর্যের তেজ। মুশফিক, শান্তরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দ্বিগুণ উদ্যমে। সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে রান খরা নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। নতুন টেস্ট সাইকেলের আগে এই সিরিজ তাই ব্যাটসম্যানদের ফর্মে ফেরার। অনুশীলনের ফাঁকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে গেম প্ল্যানে সিমন্স। দুই পেসার নাহিদ আর হাসান মাহমুদ তুলেছেন গতির ঝড়। সব মিলিয়ে পারফেক্ট প্র্যাকটিস। যদিও নিয়ম মেনে পুরো অনুশীলন কভারের সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। 20 এপ্রিল প্রথম টেস্টের আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন আরও 4 সেশনে। তৃতীয় দিনের অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার সময় ক্রিকেটারদের উচ্ছ্বাস বলেই দেয় লাক্কারতুরায় দারুণ কিছুর অপেক্ষা। সবশেষ 4 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এবারের অনুশীলন আর বডি ল্যাঙ্গুয়েজই বলছে 5 দিনব্যাপী এই যুদ্ধে সর্বশেষ হাসি কে হাসবে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে একদম শেষ দিন পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কাল সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে জিম্বাবুয়ে। বিমানবন্দরে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। 5 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ক্রেন, আরভিন, শন উইলিয়ামসরা। অবশেষে ম্যাচে বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। যদিও প্রথম টেস্টের ভেন্যু সিলেটের সুখস্মৃতি আছে আফ্রিকার দলটির। 2018 সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল দলটি। যদিও এরপর আর টাইগারদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। আগামী রোববার প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে 28 এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। লাহোর কালান্দার্সের হয়ে উইকেট নিয়েই চলেছেন রিশাদ হোসেন। পিএসএল-এর দ্বিতীয় ম্যাচে 3 উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার। নিজের প্রথম ওভারের প্রথম বলেই শান মাসুদকে তুলে নেন রিশাদ। এরপর একই ওভারে আরও 1 উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং শক্তি ভেঙে দেন বাংলাদেশি লেগি। পরের ওভারেই তুলে নেন আব্বাস আফ্রিদির উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। নির্বাচনের রোডম্যাপ চাইবেন নেতারা। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয় জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ, জালিয়াতির মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। এবং ক্যাম্পাসে উত্তেজনা, কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, ঢাকা ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।